শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। কাল লং মার্চের ঘোষণা শিক্ষার্থীদের। নিজ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর। পড়ার টেবিলে ফেরার আহ্বান। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট আপের জন্য বিনা জামানতে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস। হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার, জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি বিরোধী দলীয় নেতার। ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের। টানা তৃতীয় দিনেও দুদেশের পাল্টাপাল্টি হামলা। হরমুজে আমিরাতের জাহাজে তেহরানের হামলায় ভারতীয় নাবিক নিহত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত না করলে বুধবার শিক্ষা বোর্ড অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের প্রতিটি জেলায় একই কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এবং উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডও ঘেরাও করেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 2 ঘন্টারও বেশি সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:45টার দিকে তারা ঘোষণা দেন, দাবি না মানলে লং মার্চ করবেন বুধবার। আমাদের দাবিগুলো আজকে আমরা দেখেছি মেনে নেওয়া হয়নি। কিছু যেগুলো দাবি ছিল তার মধ্যে সিঙ্গেল ওয়াইজ কিছু দাবি আমাদের দেখেছি সে ক্ষমা প্রার্থনা করেছে এবং 13 জুলাই পরীক্ষা আবার পুনরায় নেওয়া ঘোষণা দিয়েছে। কিন্তু এগুলো আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই। এবং তাছাড়া কালকের পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। এর আগে মঙ্গলবার বিকেল 5:45টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আবার এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছি, ওনাদের সেটা মানতে হবে এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ঘোষণা দিতে হবে। কালকে নাই, ওনাকে তো অপশন দেই না, আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন তারা। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা, আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর দিয়ে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলের দিকে আবারও সায়েন্স ল্যাবে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়ও। বরিশালে শিক্ষা বোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল 11টার দিকে নগরীর বিভিন্ন কলেজের সামনে থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। একই কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের শিক্ষার্থীরা। দুপুরে মহানগরীর 16 শহর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ হয়। এ সময় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এদিকে বগুড়ার 7 মাথায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থী সহ অভিভাবকরা। এতে বিভিন্ন রুটের যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, কর্মজীবী মানুষ। 5 দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে ফরিদপুরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন।
আন্দোলনকারীদের ঘরে ফিরে যাবার আহ্বানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষায় 2 ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেছেন তিনি জানান, পদার্থবিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষাটি পুনরায় নেয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার। একই সঙ্গে নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। আমি দুঃখিত। মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা 2-1 দিন পেছানো হলো না জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রী আরও জানান, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় প্রায় 2700টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল। চলমান পরিস্থিতির উপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং 64 জেলার এসপি, 8টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও ইউএনএদের সঙ্গে কথা বলেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64 জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। সোমবার পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও ডিসিদের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের 5তলা ভবনে পরীক্ষা নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, বন্যার কারণে কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে কোনো ক্ষতি নেই। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বন্যা কবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে আছে। এ সময় পরীক্ষা নিলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বন্যা কবলিত এলাকায় ঘরবাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান রিজভী। কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এই দিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা তার
প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছুদিনের জন্য কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে। যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্ট আপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। আইসিটি বিভাগ থেকে স্টার্ট আপের জন্য জামানত ছাড়াই 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের প্রশ্ন ছিল, ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে ব্যাংক লোনের প্রয়োজন হয় এবং ব্যাংকে জামানত হিসেবে জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখতে হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কিভাবে সুবিধা পেতে পারে? এমন প্রশ্নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটেরাল আপনাকে তারা ফান্ড করবে। ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাল্লাহ। বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, তাদের ধরে রাখতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? শিক্ষার্থীদের এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণদেরকে নিজের জীবনে পার করে আসা চ্যালেঞ্জগুলো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে উদ্যোক্তাদের প্রয়োজন। তরুণ উদ্যোক্তাদের যে কোনো কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে সরকারের অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ইউথ স্টার্টআপ মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার করা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
অন্যদিকে পলাতক হাসিনা ও ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও হুইপ। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জাতীয় সংসদে ৬৮ বিধিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার বিষয়ক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তারা। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি, সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয় মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে। জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কাজ করছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা 17 বছর গুম ও খুন হয়েছে তাদের ভুলে যাওয়া যাবে না। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যেই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? আলোচনায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দিল্লিতে হুঙ্কার দিলেও আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। জানান, শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে, দেশের সীমানা এলেই গ্রেপ্তার করা হবে। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার মাননীয় স্পিকার। যারা জুলাই চেতনায় বিশ্বাস করে তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলেও স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জুলাই জাদুঘর আগামী 5ই আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই, বরং তাকে স্বাগত জানাবে। পার্লামেন্টে করা স্বাক্ষরের ভিত্তিতে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে জানিয়ে এক্ষেত্রে বিরোধী দলকে নোট অফ ডিসেন্টের কথা মনে করিয়ে দিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় নানা মহলে চলছে নানা আলোচনা। মঙ্গলবার সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ প্রশ্নে জানান সরকারের নীতিগত অবস্থান। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছুটা সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। উপদেষ্টা আশ্বস্ত করেন শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে, সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। আমি একটু স্পেসিফিকলি বলি, আপার হাউস বা উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত। কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। এই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং বিএনপি নোট অফ ডিসেন্ট জনগণকে আগেই জানিয়েছে, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু বিএনপি জানিয়েছে যে আমি এটা কিন্তু করব না। এটার ভিত্তিতে সে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা হবে। এদিকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ব্রিফিংয়ে জানান 5 আগস্টের মধ্যেই উদ্বোধন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নতুন করে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে 20% সুরক্ষা ফি আদায়ের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হোয়াইট হাউসের ভেতর ঢুকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন আইআরজিসির সাবেক এক কমান্ডার। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। রাতের নিস্তব্ধতা ভেঙে মার্কিন বিমানবাহী রণতরী থেকে তীব্র গতিতে ছুটে চলা এই যুদ্ধ বিমানগুলোর লক্ষ্য ছিল ইরান। সোমবার রাতে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকান বাহিনী। গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভুলে ইরানে আগ্রাসনের মাত্রা প্রতিনিয়ত বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি ধ্বংস করার অভিলাষ বাস্তবায়নের অব্যাহত চেষ্টার পাশাপাশি এবার সরাসরি হাত বাড়িয়েছেন হরমুজ প্রণালীর দিকে। হরমুজে চলাচলকারী জাহাজ থেকে 20% ফি নেয়ার ঘোষণা দিয়ে হতে চাইছেন জলপথটির নয়া অভিভাবক। হরমুজ দখলের এই পরিকল্পনা কি সফল হবে? বিনা শোধে ছেড়ে দেবে কি তেহরান? বন্দরনগরী বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালাতে এবারই প্রথম চালকবিহীন সি ড্রোন ব্যবহার করেছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক ভঙ্গ করে নিন্দায় পাত্তা না দিয়ে আর জবাবদিহিতার কোনো ধার না ধরে নিয়মিত হামলার নির্দেশনা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রাগঢাক না রেখে ইরানের সাথে আবার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইরানের নৌ বন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহলের ঘোষণাও দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানকে বাগে আনতে হরমুজ প্রণালী ব্যবহার করা আন্তর্জাতিক জাহাজগুলো থেকে 20% সুরক্ষা ফি নেয়ার পরিকল্পনাও রয়েছে। আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। ইরানের বন্দরগুলোর উপর আবারও অবরোধ দেয়া হয়েছে। ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর জাহাজ হরমুজ পার হতে পারবে না। বিশ্বের অন্যান্য দেশগুলোর জাহাজকে আমরা সুরক্ষা দেব। এর জন্য যুক্তরাষ্ট্র সামান্য বিনিময় মূল্যের দাবিদার। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে হরমুজের স্বঘোষিত নয়া অভিভাবক ভাবতে শুরু করলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরানের নিয়ন্ত্রণে থাকা এই জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে বলেছেন, ইরান হরমুজ প্রণালীর একমাত্র অভিভাবক ছিল এবং সবসময় তাই থাকবে। কড়া হুঁশিয়ারির পাশাপাশি মার্কিন হামলারও দাঁত ভাঙা জবাব নগদে বুঝিয়ে দিচ্ছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় আর হরমুজ প্রণালীতে নির্ধারিত পথ এড়িয়ে যাওয়া দুটি তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হওয়া নতুন যুদ্ধে জিততে অস্ত্রের লড়াইয়ের পাশাপাশি মার্কিনীদের অবস্থান শনাক্তে মধ্যপ্রাচ্য জুড়ে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। ঝুঁকিতে আছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও। হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ট্রাম্পকে হত্যার সক্ষমতা আছে বলেও সতর্ক করেছেন IRGCর সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ, কৃষি উপকরণ এবং প্রাণী খাদ্য দেয়া, রাস্তা মেরামত সহ সার্বিক সহায়তা দেওয়া সহ পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পর্যন্ত বন্যায় 56 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পাহাড় ধসে। ক্ষতিগ্রস্ত প্রায় 6.5 লাখ মানুষ দুর্ভোগে দিন পার করছেন। সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, সরকারের বিভিন্ন বীজতলায় চারা গজিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া গবাদি পশুর জন্য শুকনো খাবার, সার, মাছের পোনা এবং পশুর খাবার দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় কলেরার কোনো খবর পাওয়া যায়নি। সাপে কাটা শতাধিক রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে অ্যান্টিভেনমও। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। আর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। আগামী দুই দিনের মধ্যে গোখাদ্য, ড্রাই গোখাদ্য যেটা আছে রেডিমেড, সেটা দেওয়ার জন্য, কারণ ওখানে ঘাস নাই, ওইখানে খড় নাই, নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। এবং পরবর্তীতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। অপরিকল্পিতভাবে বসতবাড়ি ও শিল্প কারখানা তৈরির কারণেই এই জলাবদ্ধতা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। টানা কয়েকদিনের বর্ষণে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার হরিণহাটি, শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও হরতকিতলা এলাকায় রাস্তাঘাট, বসতবাড়ি ও দোকানপাট তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় 2000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
200-250 ঘর আমরা এখনো তলায় আছি, এখনো হাঁটুর উপরে পানি, সবটার প্রতি রুমে রুমে পানি জমি থাকে, বৃষ্টি এলে পানি জমি থাকে, এটাই সমস্যা। বাসা বাড়িতে পানি উড়ে, রাতিয়া ঘুমাইবার হনে স্থান নাই, ফুলা পানি কষ্ট করে থাকে। বাথরুমে যাওয়া যাচ্ছে না, গোসলখানায় যাওয়া যাচ্ছে না, রান্না বাড়া করা যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। এই অবস্থা কেন হলো এই ব্যাপারে আমরা যেটা শুনছি যে গত 17 থেকে 20 বছরের ভিতরে এখানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঠিকমতো করা হয় নাই। কেন উন্নয়নগুলো হলো না সে ব্যাপারে আপনারা তদন্ত সাপেক্ষে দেখবেন। এবং এখানে আমাদের সামগ্রিক রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। তো যাই হোক, আমরা জেলা পরিষদের পক্ষ থেকে এখানে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের করার জন্য অলরেডি পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের সামনের বাজেটগুলোতে পাশ হলে আমরা এখানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এই সভায় দলের শীর্ষ নেতারা এরশাদের অবদান স্মরণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। স্মরণ সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, নতুন বাংলাদেশের স্থপতি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং দেশের উন্নয়নে কাজ করেছেন। এ সময় সরকারকে দেশ পরিচালনার ক্ষেত্রে জাতীয় পার্টির শাসনামল অনুসরণের আহ্বান জানান দলের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের 56তম আসরে বাংলাদেশ 3টি পদক পেয়েছে। এর মধ্যে একটি রৌপ্য পদক ও 2টি ব্রোঞ্জ পদক। পাশাপাশি একজন পেয়েছে অনারেবল মেনশন। গত রোববার কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের ফল ঘোষণা করা হয়। গত 4 জুলাই শুরু হওয়া অলিম্পিয়াডে রৌপ্য পদক পেয়েছে নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম পারভিন। ব্রোঞ্জ পদক পেয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিস সাদিক এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য রহমান। এছাড়া ময়মনসিংহ জেলা স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সামিউল ইসলাম পেয়েছে অনারেবল মেনশন। 5 সদস্যের বাংলাদেশ দলে আরও ছিল প্রিমিয়ার স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাইফান আলী। এদিকে এমন অর্জনে দলের কোচ অধ্যাপক M আরশাদ মোমিন বলেন, এবার স্বর্ণ পদকের খুব কাছাকাছি ছিল সবাই, আগামীতে সেই স্বপ্ন পূরণ হবে। মুখে সেবনযোগ্য অতি স্বল্পমেয়াদী চিকিৎসা পদ্ধতি গ্রহণের মাধ্যমে যক্ষ্মা নিরাময়ের পদ্ধতিকে আরও এক ধাপ এগিয়ে নিল স্বাস্থ্য অধিদপ্তরের মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল ইউনিট। মঙ্গলবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের NTP কনফারেন্স হলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং নারী মৈত্রী যৌথ উদ্যোগে অনুষ্ঠিত যক্ষ্মা নিরাময়ে উচ্চ পর্যায়ের সভায় এ তথ্য জানানো হয়েছে। এখনও যক্ষ্মার প্রভাব রয়েছে উল্লেখ করে এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অতি স্বল্পমেয়াদী 6 মাস মেয়াদী সম্পূর্ণ মুখে সেবনযোগ্য BPAL এবং PPALM চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যা পুরনো ইনজেকশন পদ্ধতির পরিবর্তে চালু করা হয়েছে বলেও জানানো হয়েছে। ওয়ান ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। ওয়ান ব্যাংকের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহিত রহমান। এছাড়া বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা একটি তথ্যবহুল ও ইন্টারঅ্যাক্টিভ সেশন পরিচালনা করেন। এতে স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত সঞ্চালন, ক্যারিয়ার স্ক্রিনিং, প্রাথমিক শনাক্তকরণ এবং কিভাবে থ্যালাসেমিয়ার প্রকোপ কমিয়ে আনা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, কাল লং মার্চের ঘোষণা। শিক্ষার্থীদের নিজ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর, পড়ার টেবিলে ফেরার আহ্বান। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। স্টার্টআপের জন্য বিনা জামানতে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস। হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার, জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি বিরোধী দলীয় নেতার। ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের, টানা তৃতীয় দিনেও দুদেশের পাল্টাপাল্টি হামলা। হরমুজে আমিরাতের জাহাজে তেহরানের হামলায় ভারতীয় নাবিক নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi-news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।